গেছেন। মৌসুমী মাহাতো গ্রুপে আপডেট করেছিলেন আপনি? মৌসুমী মাহাতো এসছে ক্লাসে? হ্যালো, পাপি অধিকারী। না স্যার, মৌসুমী মাহাতো আসেনি। হ্যাঁ স্যার, মৌসুমী মাহাতো আসেনি স্যার। না, গ্রুপে না তো। এই হ্যাঁ, পাপিয়া ম্যাডাম উনি হ্যাঁ সে দিয়েছে। দিয়েছে। আমি বলছি যে আপনাদের গ্রুপে ও কি ছিল? হ্যাঁ 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 দিয়েছিল। ওই কেভিএস মাদানের কিছু পেজ দিয়েছে, 17 থেকে কিছু কবে দিয়েছিল। বলো তো? হ্যাঁ আমি তাহলে একটু দেখি। হ্যাঁ, কিছু পেজ দিয়েছিল বলতে আমি আজকে ডিআই করাবো তো। হ্যাঁ, আমি আজকে ডিআই করাবো। হ্যাঁ, তো ডিআই যেটা করাবো সেটা আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল করিয়ে দেবো। তো আপনাদের দেখবেন যে ট্যাবুলার ফর্মে যেগুলো চার্ট আছে সেগুলো 3টে দেওয়া আছে, পাই চার্ট 2টো দেওয়া আছে, আর বার গ্রাফ 2টো দেওয়া আছে। হ্যাঁ, টোটাল 7টা ডিআই দেওয়া আছে। তো এই ডিআই গুলো আমি একটা করে করাবো আপনাদেরকে, আর বাকিগুলো হবে আপনাদের জন্য প্র্যাকটিস সেট, যেগুলো আপনারা নিজে নিজে করবেন, যেগুলো আমি বলে দেবো সেগুলো থেকে। ওকে, আমি ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারলাম সবাইকে কথাগুলো আমার? বলুন, রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ স্যার। এবার ডিআই মানে আমরা যেটা সংক্ষেপে ডিআই বলি, মানে ডেটা ইন্টারপ্রিটেশন। এই ডেটা ইন্টারপ্রিটেশনটা জেনারেলি আমরা যেটা ট্যাবুলার ফর্মে আপনাদেরকে 3টে কোয়েশ্চেন দেওয়া আছে, সেই ট্যাবুলার ফর্ম গুলো বেশি আছে, পাই চার্ট বা বার গ্রাফ আসে না বললেই চলে। তো তাই আমি ওগুলো বেশি দিয়েছি। তো যাই হোক, এবার আমাদেরকে ডিআই করার জন্য আমি সবসময় বলে থাকি 3 থেকে 4টে কনসেপ্ট আমাদের খুব দরকার। এখানে ডিআইটা করার জন্য আমাদের 3 থেকে 4টে কনসেপ্ট খুব দরকার, না হলে হবে না। ওকে, এবার প্রথম কথা হচ্ছে যে আপনাকে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ অ্যাভারেজ কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে, যে অ্যাভারেজের জিনিসটা অবশ্যই আমাদের দরকার। যে অ্যাভারেজ বলতে কি বোঝানো হয়? যে অ্যাভারেজ বলতে যে ধরুন যে 5, 10, 15 দিয়ে এর অ্যাভারেজ কত, তাহলে কি হবে? যদি আমি মুখে মুখে অ্যাভারেজ করি, তো তাহলে 5 আর 10 15, 15 15 30। এবার 30 বাই এখানে আমি 3 করে দেব, মানে 3টে আইটেম আছে, 5 10 15, 1 2 3, এইভাবে 3 করে দিলাম। তো আমাদের অ্যাভারেজটা বেরিয়ে যাবে হচ্ছে 10। এটা হবে আমাদের অ্যাভারেজ। ঠিক আছে? তো এই অ্যাভারেজের জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে পার্সেন্টেজ। পার্সেন্টেজের ম্যাটারটা আমাদেরকে মনে রাখতে হবে, যে পার্সেন্টেজটা কিভাবে বের করতে হয় বা কিভাবে ক্যালকুলেট করতে হয়। যখনই পার্সেন্টেজ কথাটা চলে আসবে তখনই আমাদেরকে 100-র কথা ভাবতে হবে। এই কথাটা মনে রাখবেন আপনারা। ধরুন যদি বলি যে 20%, 20%, তার মানে কি? এই 20% বলতে 100-র মধ্যে 20, এটা ভেবে নিতে হবে। তো যদি কাউকে বলা হয় যে কেউ নাম্বার পেলো 80% নাম্বার পেয়েছে, আর পরীক্ষাটার টোটাল মার্কস কত ছিল? 350 মার্কসের। 350 মার্কসের মধ্যে ওই 80% মার্কস পেয়েছে, তাহলে কি আমরা ধরবো যে 80 পেয়েছে? ও না, 80 পাইনি। 350-র মধ্যে 80% পেয়েছে, 80 পেয়েছে এই কথাটা বলেনি। তো তার জন্য আমাদেরকে পার্সেন্টেজ বের করতে হবে। আর পার্সেন্টেজ বের করার জন্য আমরা সব সময়, মানে আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনারা ঐকিক নিয়মের কথা ফলো করবেন। সেই ঐকিক নিয়মটা কেমন হয়? যে ধরুন যে 80%, আমি বললাম কত? 80%। ঠিক আছে, 80% বলেছি আপনাদেরকে। এবার 80% মানে হচ্ছে যে 100-র মধ্যে 80। 80% মানে কি? 80% মানে হচ্ছে 100-র মধ্যে 80। ওকে, এবার এই জিনিসটা আমরা কিভাবে করব সেই ম্যাটারটা আমাদেরকে দেখতে হবে।
তো একশোতে একশোতে যদি আমরা ৮০ পাই, ৮০ পেলাম, তাহলে একে কত পাবে? একে কম পাবে নাকি বেশি পাবে? অবশ্যই কম পাবে। তো যখন কম পাবে তখন এটা অবশ্যই এর বাই হয়ে বসবে, মানে ৮০ বাই ১০০ হবে, ৮০ বাই ১০০ হবে। ঠিক আছে, এবার ৮০ বাই ১০০ যখন হবে তখন জিনিসটা যে ১০০, এখানকার যে ১০০, এই ১০০টা এখানে কিভাবে বসবে, এই ম্যাটারটা আমাদেরকে ডিসাইড করার জন্য কি করতে হবে, যে এর নিচে কি আছে। এর নিচে আমাদের ১ আছে। তো যখন এই ১০০-র নিচে, মানে উপরের থেকে এই নিচের সংখ্যাটা ছোট হবে, তখন এখানে ভাগ হয়ে বসবে। আর যখন নিচের সংখ্যাটা বড় হবে তখন এখানে গুণ হয়ে বসবে। সোজা কথা। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এইভাবে ধরতে পারেন আপনারা। ঠিক আছে, তো যদি ১০০-র মধ্যে ৮০, ১-এর মধ্যে ৮০ বাই ১০০, তো এবার ৩৫০-র মধ্যে কত পাবে? তাহলে ৩৫০-র মধ্যে অবশ্যই এই জিনিসটা আছে, মানে ৮০ বাই এটা কি বলবো না, এবার ৮০ বাই যেটা ১০০ হচ্ছে, ৮০/১০০। এবার ধরুন এই যে ৩৫০-র উপরে ১ আছে, তো ১-এর থেকে ৩৫০ বড় নাকি ছোট? অবশ্যই বড়। যদি বড় হয়, যদি বড় হয় তাহলে কি বললাম আমি এক্ষুনি, যে যদি বড় হয় তাহলে এখানে গুণ হয়ে বসবে। তো ১০০, মানে আমি আপনাদেরকে এখানে সোজাভাবে করে দেখাচ্ছি তাহলে। তো এখানে কি ছিল আমাদেরকে, ১৮০ বাই ভুলে গেল, এখানে ১০০, আর এখানে ইন্টু ইন্টু করে ৩৫০ দিয়ে এটাকে কাটাকুটি করলেই কাজটা হয়ে যাবে। কিভাবে হবে আমি দেখে নিচ্ছি। এই জিরো এই জিরো কেটে দিলাম, এই জিরো কেটে দিলাম, এখানকার জিরো কেটে দিলাম। তো তার মানে এখানে ৩৫ থাকলো, আর এখানে ৮ থাকলো। ৩০কে যদি গুণ করি, আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলেই হয়ে যাবে। মাল্টিপ্লাই করলে কত হবে? ৫ × ৮ = ৪০-এর 0, আর ৩ × ৮ = ২৪, আর ৪ দিয়ে ২৮, ২৮০ও পেয়েছে। 80%, ৩৫০-এর 80% মানে হচ্ছে ২৮০ নাম্বার। কথাটা বোঝা গেল আপনাদের? আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? হ্যাঁ স্যার। বলুন। তো আমি কটা জিনিস বললাম এখানে আপনাদেরকে? দুটো জিনিস বললাম এখনো পর্যন্ত। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজের বাংলা হলো গড়, যেটা গড় বের করতে আমি আপনাদের বললাম। আর দ্বিতীয়টা হচ্ছে পার্সেন্টেজ। এবার তৃতীয়টা কি হবে, কারো জানা আছে? রেশিও। তৃতীয়টা, হ্যাঁ, ডিকেডাল রেশিও গ্রোথ। হতে পারে, হ্যাঁ, ডিকেডাল গ্রোথ হতে পারে, রেশিও হতে পারে, যাই হোক। প্রথমে ৩ নাম্বার পয়েন্ট যেটা আপনাদের সামনে আমি বলছি, সেটা হচ্ছে যে কয়েকটা ওয়ার্ড দেখবেন, খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এবার নেটে এসেছিল হয়তো। হ্যাঁ, সেটা হচ্ছে যে ডিকেডাল গ্রোথ লেখা থাকবে, ডিকেডাল গ্রোথ রেট, ডিকেডাল গ্রোথ, এটা লেখা থাকতে পারে। ওয়ার ডিকেডাল গ্রোথ, বা লেখা থাকতে পারে রাইজ ওয়ার, বা আর কি লেখা থাকতে পারে, ইনক্রিজ ডিক্রিজ, ইনক্রিজ বা ডিক্রিজও লেখা থাকতে পারে। ঠিক আছে, ডিক্রিজও লেখা থাকতে পারে। কথাটা বোঝা গেল? কথাটা বুঝাতে পারলাম আমি? কি লেখা থাকতে পারে? কি বললাম? ডিকেডাল গ্রোথ রেট লেখা থাকতে পারে, ইনক্রিজ বা ডিক্রিজ লেখা থাকতে পারে, রাইজ এন্ড ফল লেখা থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলো যখন লেখা থাকবে তখন আপনারা ধরবেন যে এটা হলো কি,
না তো এটা হলো ডিকেডাল গ্রোথের কাজ। এবার ডিকেডাল গ্রোথ কিভাবে বের করতে হয়, কেউ ফর্মুলাটা বলুন তো দেখি, যারা এর আগে আমার কাছে পড়েছেন। সঞ্জীব নাস্কার। latest year minus previous years by previous year into 100. ইনটু 100, ঠিক আছে। তো এই গ্রোথ রেট বা রাইজ এন্ড ফল বা ইনক্রিজ ডিক্রিজ, এই জিনিসটা আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনে বা ট্যাবুলার ফর্মে যেগুলো ডিআই থাকে সেগুলোতে বের করার একটা সিম্পল ফর্মুলা হচ্ছে যে লেটেস্ট ইয়ার আপনি দিবেন লেটেস্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। আমি শুধু PY লিখে দিচ্ছি, হ্যাঁ, আপনারা বুঝে নেবেন। লেটেস্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার বাই প্রিভিয়াস ইয়ার এখানে ইনটু 100 কথাটা বোঝা গেল? সবাই এই সূত্রটা লিখে নিন, যারা এর আগে আমার ক্লাসে লিখেননি বা কোথাও করেননি ডেটা ইন্টারপ্রিটেশনে, তারা এই সূত্রটা লিখে নিন, ঠিক আছে? মৌসুমী মাহাতো এসছে, সুমনা মাঝি। হ্যাঁ, তো এই সূত্রটা আপনারা লিখে নিন। কি সূত্র বললাম? রিনি মজুমদার আছে ক্লাসে? हाँ सर। হ্যাঁ, এই সূত্রটা কি বললাম? लेटेस्ट ईयर माइनस प्रीवियस ईयर बाय प्रीवियस ईयर। বাই প্রিভিয়াস ইয়ার। ওকে, এই হ্যাঁ, এই জিনিস কি কাজে ব্যবহার করব আমরা? সুমনা মাঝি, এই ফর্মুলাটা আমরা কি কাজের জন্য ব্যবহার করব? স্যার আমি এইমাত্র জয়েন হলাম, আমি এই সূত্রটুকুই শুনছি। আচ্ছা, তাহলে শুনে রাখুন, আপনি ভালো জায়গায় আপনাকে ইন্টারাপ্ট করেছি আমি। সেটা হচ্ছে যে এই সূত্রটা যখন আমরা ডেটা ইন্টারপ্রিটেশন করব তখন আপনারা বেশিরভাগ কোশ্চেনে, মানে কম করে একটা কোশ্চেনে বা দুটো কোশ্চেনে পাবেনই, কথাগুলো লেখা থাকবে যে ডিকেডাল গ্রোথ বা ডিকেডাল গ্রোথ রেট বলবে। ডিকেড কথাটার মানে হলো 10 বছর, 10 বছর, হ্যাঁ 10 বছর, হ্যাঁ 10 বছর। আর সেঞ্চুরি মানে 100 বছর। তো 10 বছরে কতটা বেড়েছে বা কমেছে এই জিনিসটা বের করার একটা আসতে পারে। বা অনেক সময় দেখা যায় যে 2011-তে 100 টাকা ইনকাম ছিল, 2012-তে এসে 150 টাকা ইনকাম হলো। তো কতটা গ্রোথ রেট কতটা হলো, মানে গ্রোথ কতটা হলো, বোঝা গেল? গ্রোথ বলতে পজিটিভ নেগেটিভ ইনক্রিজমেন্ট দুটোই হতে পারে। যখন আপনি কোশ্চেনে ডেটা ইন্টারপ্রিটেশনে যে গ্রোথ রেট বা রাইজ ফল বা ইনক্রিজ ডিক্রিজ এই কথাগুলো যখনই লেখা দেখবেন তখনই ভেবে নেবেন যে আমাকে এই সূত্রটা লাগাতে হবে। এই সূত্র ছাড়া তখন আর কাজ আপনাদের হবে না। তো এই জন্য এই সূত্রটা আমি আপনাদেরকে লাগাতে বললাম বা লাগাতে বলছি, ঠিক আছে? তো তাই এই সূত্রটা আপনারা নোট ডাউন করুন, ভালো করে নোট ডাউন করেছেন সবাই? হ্যাঁ স্যার। ওকে, নোট ডাউন করে নিয়েছেন তো ভালো জিনিস। এবার আমরা একটু আগে বাড়বো। এটা আমাদের হয়ে গেল। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আপনাদের ওই যেগুলো গ্রুপে গেছে সেই কোয়েশ্চেন গুলো থেকে আমরা করে নেব, তখন অসুবিধা নাই। এখন আমি জাস্ট বলছি আর আগে বাড়ছি, হ্যাঁ, বেশি কিছু এখানে ইয়ে করছি না, এক্সপ্লেন করছি না। ওকে, নেক্সট যেটা আমাদেরকে করতে হবে যে এবার হবে রেশিও বলে এক ধরনের কোয়েশ্চেন বা এক ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষাতে, সেটা হচ্ছে রেশিও আবার 2-3 ধরনের হয়। আমি যখন অঙ্ক করাবো এরপরে ডেটা ইন্টারপ্রিটেশনের পরে, তখন রেশিও কত ধরনের হয় সেই জিনিসটা পড়াবো। রেশিও মানে অনুপাত, সমানুপাত, এগুলো কত ধরনের হয় সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই পড়াবো, আশা করছি। হ্যাঁ, তো রেশিও বের করতে হয়। রেশিও কিভাবে বের করতে হয়, যে ধরুন কোনো এক জায়গায় লেখা আছে যে 50:100, এটা রেশিও কত হবে? ঠিক আছে, তো এই 50 আমি তো ডাইরেক্ট লিখে দিয়েছি ইজ টুটা,
আর এখানে এই জিনিসটাকে এবার কি করতে হবে, রেশিও সব সময় ছোট থেকে ছোট, মানে সব থেকে স্মলেস্ট ফর্মে লিখতে হয়। তো এই রেশিওটাকে যদি আমরা ছোট করি তাহলে কি হবে, 10 দিয়ে 50 কেও ভাগ যাবে 5 হবে, আর 10 দিয়ে 100 কেও ভাগ যাবে 10 হবে। এবার দেখুন এই 10 কে আরো ভাগ যাবে, সেটা যে 5 দিয়ে 5 1 5 আর 5 দুগুণে 10, মানে 1:2। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বা এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কথাটা? এইভাবে আমরা রেশিও বের করি বা রেশিও বের হয় আমাদের। ওকে, হ্যাঁ। এবার আমাদের মানে আমরা থিওরিটিক্যাল নলেজ বা থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা জেনে নিলাম মোটামুটি করে। এবার আমরা জাস্ট করব এগুলোর অ্যান্সার বা আমরা এগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে হয় সেই জিনিসটা আমরা দেখে নেব। হ্যাঁ, কেউ হোয়াটসঅ্যাপে আছেন এখন বা ডেটা বলতে পারবেন? ডেটা কোনটা চাইছেন বলুন? যেখানে আছে ওই কি বলছে যে ডিজিটাল গ্রোথ প্রোথ আছে, সেই ডেটাটা আমি করাবো ভাবছি। দেখছি। দেখুন তো কোনটাতে আছে। প্রথমটাতে আছে স্যার, 2002 থেকে 2007-এর ডেটা আছে, 2002 থেকে ইনক্রিজ দিয়ে আছে। 2002 থেকে 2007-এর ডেটা কোথায়? ওই যে পেজগুলো দিয়ে দেওয়া হয়েছে ওটা প্রথমে আছে। প্রথমেরটাতে। আপনি মনে হয় ডিলিট করেছেন ডেটা। মৌসুমী মাহাতো, সেন্ড করুন আমাকে, রিসেন্ড করুন। আপনি ডিলিট করেছেন মনে হচ্ছে। প্রথমেরটা না দিয়েছি আপনার, পরে আবার। না, ডিলিট করেছেন। ডিলিট করেছেন, ডেটাগুলো সেন্ড করুন আমাকে। করলেন, সেন্ড করলেন? আছে দেখুন শেষেরটা, শেষেরটা আছে এখনো। আচ্ছা, দেখছি, দাঁড়ান। পাপি অধিকারী, আপনি দিলেন নাকি? হ্যাঁ স্যার পাঠালাম, গ্রুপে ছিল। আচ্ছা, ঠিক আছে। শেষেরটাতে আছে বলছেন? না স্যার, প্রথমটাতে আছে যে 1 নম্বর থেকে শুরু হচ্ছে, 1 থেকে 5-এর যে ডেটা আছে। হ্যাঁ, 1 আপনার থেকে 5। প্রশ্নটা আছে 2002 থেকে 2007 সালের কোশ্চেন এটা। হ্যাঁ, তো ওই ডেটা ডেটাটা কই আমার কাছে? 1 থেকে ওই পাঠানো। আপনি বলছেন ওই 2002 থেকে 2007-এর, 7-এর, হ্যাঁ, হ্যাঁ। 2002 ওখানে যে 10 2, বছরের 3, ডেটা 4। দেওয়া আছে। এবার দেখুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পেয়ে গেছি। ওই পপুলেশন ইন ল্যাক্স অফ 3 স্টেটস ওভার দ্য ইয়ার্স, হ্যাঁ স্যার, হ্যাঁ। স্টেট এ বি সি 2002, 3, 4, 5, 6, 7, এগুলোই তো? হ্যাঁ স্যার, এই কোশ্চেনটার মধ্যে একটা কোশ্চেন আছে আচ্ছা, ইনক্রিজ ঠিক আছে, দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমরা অসুবিধা নাই, আমি বাকিগুলো দেখতে হবে। হ্যাঁ ওটাতেই আছে। দেখছি। হ্যাঁ, এখানে আছে দেখুন, মানে আমি তো সেকেন্ড দেখবো না, সবগুলো আপনাদেরকে জাস্ট আমি থিওরিটিক্যাল বলেছি, এবার সবগুলো আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথাটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পপুলেশন অফ স্টেট বি ফর অল দ্য ইয়ার্স টুগেদার ইন ল্যাক্স। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ডেটাটা আপনাদের সামনে আছে প্রেজেন্ট, এবার এই ডেটাতে আপনারা কিভাবে কাজ করবেন সেই জিনিসটা দেখতে হবে। কি বলেছে আমাদেরকে? অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ কি করে বের করতে হয় কেউ একজন বলবেন আমাকে প্লিজ?
সারিদা খাতুন, অ্যাভারেজ কি করে বের করতে হয়? স্যার প্রতিটা ডেটা যোগ করে করে করতে হয় যতটা সংখ্যা যা যতটা সংখ্যা। এবার সারিদা খাতুন আমাকে অ্যাসিস্ট করুন, একটু আমাকে হেল্প করুন। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেনটাতে কি বলেছে পড়ুন তো একবার। যে what is the average population of state B for all the years together? প্রথম কথা হচ্ছে আমরা এখন বি নিয়ে ডিল করব, তাই তো? আমরা বি নিয়ে ডিল করব। এবার বি নিয়ে ডিল করব, তো বি এর কোন কোন ইয়ারের চেয়েছে বলুন তো? সবগুলো ইয়ারের চেয়েছে। হ্যাঁ, সবগুলো স্যার। ইয়ারের চেয়েছে। তো একদিক থেকে আমাকে বলুন যে 2002, আমি কি ইয়ার্স গুলো লিখবো নাকি শুধুমাত্র ওই ডেটা গুলো লিখে চলে যাব? স্যার ইয়ার লিখেন। ইয়ার দিয়ে লিখবো। ইয়ার দিয়ে লিখে কি লাভ? প্রথমে বলুন 2002 সালের কত আছে? 3.2, হ্যাঁ স্যার। তাই না? তারপর হচ্ছে প্রথমে 3.2, তারপরে 3.3 2003 3.6, ঠিক আছে? তারপরে 3.4 3.4, তারপর 3.8 তারপরে তারপর 4.1 3.8, তারপরে 4.1, তারপর 4.4 4.4। এগুলোকে যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার এগুলোকে যোগ করে দিলাম, মানে যোগ করছি আমি আর কি। তো 2 আর 6 8, 8 4 12, 12 8 20, 20 একে 21, 21 4 25 এর 5, হাতে থাকে 2। ওকে, 2 মানে 4 3 12 আর 2 14, 14 4 18, 18 আর 4, এখানে কটা 4 ছিল গো? ভুল করলাম নাকি আমি? মানে 2 2 6 8, 8 4 12, 12 8 20, 20 আর 1 21, 21 4 25, 25 এর 5, হাত থেকে 2। এবার প্রথমে 4টে 4 আছে, 3 4 12, 14, 14 4 18, 18 4 22, তাই না? এখানে 22 হলো তো নাকি? হ্যাঁ 22.5। 22। এবার 22 একটা ঘরে পরে দশমিক আছে, তো এখানে একটা ঘরে পরে দশমিক বসিয়ে দিলাম আমরা। তো এখানে এবার এগুলোকে, এই যে 222 পেলাম আমরা, ঠিক আছে? তো এই 222 কে আমাদেরকে কি করতে হবে কেউ বলবেন? 6 দিয়ে ভাগ। এই 222 কে 6 দিয়ে ভাগ। কেন 6 দিয়ে ভাগ করতে হবে? 6টা ইয়ারে দেওয়া আছে তো। টোটাল ইয়ার 6টা আছে। 22.5 কে 22.5 কে 6 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে। করতে হবে না, তো টোটাল 6টা ইয়ার্স এর আছে। তো এই 22.5 কে 22.5 কে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? কত আসবে করতে পারবেন আপনারা? 3.75। 3.75 কিভাবে 6 করবেন? দিয়ে ভাগ, 3 6 18, হুম হুম 4 থাকলো, দশমিক চলে হ্যাঁ, যাচ্ছে, 5 নেমে গেল, 6 7 42, আচ্ছা 3 ঠিক আছে। আপনারা দশমিক। যেভাবে করেছেন, হ্যাঁ আপনি যেভাবে করেছেন ঠিক আছে। এবার আপনারা পরীক্ষা হলে যদি এইভাবে না করতে পারেন, তাহলে আরো একটা নিয়ম যেটা দশমিক তুলে দিয়ে হয়, সেটা হচ্ছে 22.5 এখানে আছে, 22.6 আছে। তো এখানে কি করবেন, এই দশমিকটা তুলে দেওয়ার জন্য এই দশমিকটা এইভাবে তুলে দিবেন, নিচে দশমিকের জন্য 1 নেবেন, আর দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে ততটা 0 এখানে লিখবেন। ঠিক আছে, বোঝা গেল কথাটা আমার? এটা যখন হয়ে গেল তখন এবার আপনাদের কাটাকুটি করতে সুবিধা হয়ে যাবে। কিভাবে হবে? এটাকে 5 দিয়ে ভাগ দিন, এটা 2 হলো। এটাকে 5 দিয়ে ভাগ দিন, কত হবে? 4 5 20, 4 5 20 আর 25, এটা 45 হয়ে গেল। ঠিক আছে, এটাকে এবার 3 দিয়ে এটাকে ভাগ দিন, 2 হবে। আর এটাকে 3 দিয়ে ভাগ দিন, 15 হবে। তো 15/4। যদি আপনারা কেউ এটাকে সোজা মনে করেন তাহলে এটাকেও করতে পারেন, মানে এই উপরে 15 আর এই যে 2 2 4, বোঝা গেল তো পারেন যদি আপনারা চান তাহলে, আর না হলে ডাইরেক্ট করতে পারেন। তো 3 4 12 আর নামলো 3,
তো হয়ে গেল, 3 কে তো যাবে না, তো দশমিক নিয়ে নিলাম, যে 3 30 4 7 28, এটা হচ্ছে নাকি 3.75, 3.75 হচ্ছে অ্যাভারেজ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কারো অ্যাভারেজে কোনো প্রবলেম আছে রিনি মজুমদার, বলুন। স্যার এটা আমি বুঝে নাই স্যার, 10 যেটা 10, এটা কি বলে, শূন্য একটা নিচে মান কি ওটা বলেছে, এটা আমি আচ্ছা, বুঝে নাই। এটা কিভাবে হয়, যে অঙ্কর নিয়ম আছে যে যদি আপনি উপরের দশমিক তুলে দিতে চান, তাহলে দশমিকের জন্য একটা 1 নেবেন, আর দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে তার জন্য আপনাকে ততটা 0 নিতে হবে। এটা কিভাবে, যে ধরুন যে উপরে আছে 1.1.225 ধরুন, হ্যাঁ, আর এবার এটাকে আপনি 3 দিয়ে ভাগ দেবেন, তাহলে কি করবেন রিনি মজুমদার, হ্যাঁ এটা স্যার। আপনার কোশ্চেন তো। এবার এই যে দশমিকটা তোলার জন্য, মানে উপরের সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য আপনাকে কি করতে হবে, এই দশমিকটা তুলে দিতে হবে। আর তুলে দেওয়ার কারণে আপনাকে এর নিচে দশমিকের জন্য 1 নিলেন, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, 3টা। মানে 3টে শূন্য নেবেন, 3টে শূন্য নিলেন, ঠিক আছে। দিয়ে এবার কাটাকুটি করবেন, কারণ এটাও পূর্ণ সংখ্যা হয়ে গেছে, এটাও পূর্ণ সংখ্যা হয়ে গেছে। এবার আপনি কাটাকুটি করতে পারেন। সেম জিনিসটা কিন্তু নিচেও, যদি 1.225 নিচে থাকতো, তাহলে এই যে 1.00টা এটা উপরে হয়ে যেত গুণ হয়ে, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হলো নিয়ম অ্যাকচুয়ালি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? সুমনা মাঝি, বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাভারেজ বের করতে সমস্যা হবে না তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা পড়ুন তো সুমনা মাঝি। What is the percentage increase in populations of state between 2002 and 2003? হ্যাঁ, কি বলেছে কোশ্চেনে, কি বলেছে বলুন তো, আবার পড়ুন। What is বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন পপুলেশন অফ স্টেট এ বিটুইন 2002 and 2003। এখানে আপনি কি একটা টার্ম পেয়েছেন, ইনক্রিজ পেয়েছেন। এবার যদি ইনক্রিজ যদি টার্মটা পান, তাহলে আপনাকে কি করতে হবে, আমি এক্ষুনি একটু আগে কি বললাম, যে 2002, এখানে বলেছে যে 2002 সাল থেকে 2003-এ, এটা কোন স্টেটের কথা বলা হয়েছে, প্রথমে আপনি ফ্যাকচুয়াল জিনিসগুলো নোট ডাউন করুন। প্রথম কথা হচ্ছে এর ব্যাপারে কথা বলা হয়েছে, হ্যাঁ স্যার, এর ব্যাপারে কথা বলা হয়েছে, 2 ঠিক আর আছে। 3। দ্বিতীয় কথা হচ্ছে যে 2002 and 3-এর কথা বলা হয়েছে, 2003-এর কথা বলা হয়েছে। এই জিনিসগুলো আমাদের, এগুলো হলো ফ্যাকচুয়াল কথা, এগুলো আমাদেরকে মনে রেখে কাজ করতে হবে এই কোশ্চেনটাতে। এবার নেক্সট স্টেপ আমাকে বলুন, যে যদি ইনক্রিজ, ডিক্রিজ, রাইজ, ফল বা ডিকেডাল গ্রোথ এই কথাগুলো থাকে, তাহলে আপনি কোন Sir, সূত্রটা বা latest year ফর্মুলাটা minus লাগাবেন? previous year by previous year into 100. হ্যাঁ, এই রাইজ ফলের যদি ব্যাপারগুলো লাগাতে হয়, আপনি চোখ বন্ধ করে এই ফর্মুলাটা লাগাবেন। কি ফর্মুলা? না তো আমি শুধু শর্ট ফর্ম গুলো লিখছি। হ্যাঁ, এল ফর লেটেস্ট ইয়ার, লেটেস্ট ইয়ার লিখলাম, মাইনাস হবে তো, তাই তো? হ্যাঁ স্যার। মাইনাস প্রিভিয়াস ইয়ার, শুধুমাত্র পিওয়াই লিখে দিলাম আমি সংক্ষেপে, পিওয়াই বাই পিওয়াই, তাই না, বাই পিওয়াই ইন্টু 100। এবার আপনি কি করবেন, এখানে জাস্ট আপনি ভ্যালু গুলো পুট করবেন। কি ভ্যালু? লেটেস্ট ইয়ার কোনটা, 2002 লেটেস্ট ইয়ার নাকি 2003 লেটেস্ট ইয়ার, কোনটা লেটেস্ট ইয়ার সুমনা মাঝি বলুন? স্যার 2003। 2003 লেটেস্ট ইয়ার, তাহলে 2003-এর
ভ্যালুটা কত? 4.8. তো তার মানে এখানে 4.8 আপনি লিখুন, লিখলেন 4.8। হ্যাঁ স্যার। এবার কি করতে হবে আমাকে? মাইনাস প্রিভিয়াস ইয়ার 3.2. মাইনাস মানে 3.2 হলো এখানে। এবার কি করতে হবে? বাই প্রিভিয়াস ইয়ার মানে আবার 3.2 নিচে। মানে নিচেও 3.2 হবে, তাই তো? সে 3.2 কেন এবার হবে? কি করতে? স্টেট এ বলেছে। হ্যাঁ 3. হ্যাঁ স্টেট স্যার এ এ বলেছে। বলেছে। 2 এ 4.5 আছে। ওহো স্যার। আচ্ছা 4.5 আছে। সুমনা মাঝি, এবার বলুন আপনি কি করবেন? হ্যাঁ স্যার 4.5 হবে, উপরেও 4.5 হবে। তো কেন আপনি ভুল কেন বললেন? দেখেননি স্যার নাকি বুঝতে পারেননি কোনটা? না স্যার বুঝতে পেরেছি, কিন্তু আসলে স্যার দুটো স্ক্রিন হয়ে গেছে না, ওই জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা, আপনার দেখতে অসুবিধা হয়েছে, তাহলে গুড অ্যান্ড ফাইন। যদি দেখতে অসুবিধার জন্য আপনি না করে থাকতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই অ্যাট অল। আমি ওই জন্য ভুল লিখছি মনে জেনে, যে কেউ ধরতে পারছি না দেখি আমি বা ম্যাটারটা। হ্যাঁ, তো এখানে মানে 3.2 হবে না, এখানে হবে 4.5। 4.5 ওকে। তো এখানে 4 এখানে দিব, দাঁড়ান একটু আমি এটা রাব করে দিই। হ্যাঁ, এখানে হবে 4.5 আর নিচে কত কি হবে? নিচেও স্যার 4.5 নিচেও হবে 4.5। এবার কি হবে? ইন্টু 100। ইন্টু 100। ঠিক আছে, এবার কি করতে হবে বলুন, ক্যালকুলেশন বলুন তাহলে। স্যার 4.8 আর 4.5 এটা মাইনাস হবে। মাইনাস হবে কত হবে? 4.8 থেকে 4.5 0.3, তাই তো? হ্যাঁ স্যার। 0.3 বাই বাই 4.5 4.5 ইন্টু 100। ওকে। এবার রিনি মজুমদার শুনুন, আপনি যেটা কোয়েশ্চেন করেছিলেন যে এখানে দেখুন, এখানে এই দশমিক গুলো উড়িয়ে দিতে হবে আমাদেরকে, দশমিক গুলো উড়িয়ে দিতে হবে, তাহলে ভালো হবে ক্যালকুলেশনটা। এবার দেখুন যে এই দশমিক উপরের 0.3 জন্য আমরা নিচে একটা 10 পাবো। আমরা কি পাবো? নিচে একটা 10 পাবো। হ্যাঁ, এই দশমিকটা উড়াতে গেলে এখানে ইনটু দিয়ে একটা 10 পাবো আমরা। আর এই নিচের দশমিকটা, এই দশমিকটা উড়াতে গেলে এই উপরে ইনটু দিয়ে একটা 10 নিতে হবে আমাদেরকে। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। কথাটা বোঝা গেল কি গেল না? স্যার বুঝতে আপনার পেরেছেন? আরেকবার বলবো, দেখুন উপরে 0.3 ছিল, তো দশমিকের জন্য 1 পাবো, আর দশমিকের পরে যতটা সংখ্যা আছে তার জন্য 0 পাবো। তো এই উপরের দশমিকটা উড়ালাম, তো আমরা কি পেলাম? আমরা এই 10 পেলাম। ঠিক আছে, এই 10 পেলাম। আর এখানকার দশমিকটা উড়ালাম, তো আমরা এই 10টা পেলাম। কথাটা বুঝতে পারলেন আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হয়ে গেল। যখন উপরে ওই 1 ঘর পরে দশমিক থাকে আর নিচেও যখন 1 ঘর পরে দশমিক থাকে, তখন আমরা এই 10 যেটা লিখলাম সেই 10টা লিখি না। কেন লিখি না? যে এখনই দেখুন কেন লিখি না। আমরা এই 10টাকে কেটে দিলাম, এই 10-এ 10 কেটে দিলাম, তাহলে তো আমাদের কোনো লাভ হলো না, বেকার আমরা লিখতে কেন যাবো। এখানে আমরা ডাইরেক্ট দশমিকটাকে উড়িয়ে দিই। বোঝা গেল কথাটা? বুঝতে পারলেন না কেউ বুঝতে পারেননি? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝে গেছেন? ওকে। এবার যেহেতু বুঝে গেছেন সেহেতু আমি একটু তাহলে করি, আগে যাই। হ্যাঁ, এবার বুঝে গেছেন তো এখানে আসুন। এবার এখানে আছে 0.3, এখানে আছে 0.3 আর নিচে আছে কত কি? নিচে কি বললাম? নিচে 45 আর উপরে 100। তো 3 দিয়ে এই 45কে কাটুন, 15 হবে। 15 হবে। আর এই 15 দিয়ে এই 100কে কাটুন, তো 5 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। আর এই 5 দিয়ে 100কে
তো 20/3 বেঁচে আছে, তো 3/20 হলে কত হবে? 6.666, মানে যতগুলো 6 নিতে পারেন আপনি, এটা হয়ে যাবে। তো কথাটা বোঝা গেল আমার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কথাটা বুঝতে পেরেছেন? এবার অ্যান্সারটা পেলেন? হ্যাঁ অ্যান্সারটা স্যার, বুঝে আছে। অ্যান্সারটা পেয়েছেন? ডিকেটাল গ্রোথের কিভাবে হয়, রাইজের কিভাবে হয়? হ্যাঁ হ্যাঁ স্যার। মাঝি রিনিউয়াল, বোঝা গেছে কথাটা আমার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, মনে থাকবে ডিকেটাল গ্রোথ কিন্তু আসবেই। ডিকেটাল গ্রোথ যদি কেউ বুঝতে না পারেন আমাকে আরেকবার বলেন, আবার করাবো আমি। কারণ ডিকেটাল গ্রোথ ছাড়া কোনো কথা হবে না, ডিকেটাল গ্রোথ আসবেই আসবে। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলুন আমাকে, এক্ষুনি বলুন, অসুবিধা নাই, আমি আবার করে দেবো। বললাম যে এই ডিকেলার গ্রোথের ইনক্রিজ ডিক্রিজ যাই বলুক না কেন এই ফর্মুলাতে আসবে, তাই তো? ডিক্রিজ এক্স্যাক্টলি। বললে এই আপনাকে ফর্মুলাতে। যদি আপনাকে ফল বলে তবুও এটাই সূত্র লাগাবেন, বললেও এটাই সূত্র লাগাবেন। যদি দুটোই একসাথে বলে তবুও এটাই সূত্র লাগাবেন। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। শুধুমাত্র কি হবে, যদি আপনাকে মানে ফল হয়, যদি এটা কি, এটা 6-এর সামনে কি আছে বলুন তো, প্লাস নাকি মাইনাস? প্লাস নাকি মাইনাস বলুন? প্লাস আছে নিশ্চয়ই, কিছু নাই মানে প্লাস প্লাস আছে। আছে। হ্যাঁ প্লাস আছে, যদি কিছু মানে মাইনাস থাকতো তার মানে এটা ধরতে হতো যে যেটা গ্রোথ রেট যেটা ছিল সেটা মানে পিছনে গেছে, মানে ফল হয়েছে, মানে ডিক্রিজ হয়েছে, জাস্ট এতটুকু আসতো, এখানে মাইনাস চলে আসতো। কামাল কামাল এসছে নাকি বললেন, জিজ্ঞেস করলেন নাকি হ্যাঁ হ্যাঁ আমাকে? স্যার, হ্যাঁ। নাকি জিজ্ঞেস? হ্যাঁ, তো কামাল এসকে যদি এটা ফল হতো কিনা মাত্র -6.67 চলে আসতো, বা 666 চলে আসতো। এটা কথাটা বুঝতে পারলেন আপনি? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, তো এই জিনিসটা সবার মনে থাকবে, কারণ আসবেই, আমি আপনাদেরকে খুব মানে বারবার করে বলছি, ওই জন্য আপনারা বি প্রিপেয়ার ফর ইট। এবার নেক্সট কোশ্চেনটা পড়ুন আপনারা কেউ। কি বলছে? ডিফারেন্স বিটুইন কম্বাইন্ড populations of all the three states for the years 2004 and 2005। বলছে 2004 এবং 2005-এর মধ্যে তিনটে স্টেট মিলিয়ে ডিফারেন্সটা কত? প্রথমে তাহলে আমাদেরকে কি করতে হবে? তিনটে স্টেটের 2005, 2004 আর 2005-এর করতে হবে। প্রথমে আমরা কি করব বলুন তো, বলুন। 2004-এ আমরা তিনটা স্টেটটাকে যোগ করে নেব, আর 2005-এরও তিনটা স্টেটকে যোগ করে নেব। আচ্ছা, তো 2000 এখানে 4 লিখলাম, হুম 2004 লিখলাম, হ্যাঁ 2004 লিখলাম। 2004-এর তাহলে স্টেট এ কত হবে? 5.2, এখানে 2004-এর এ কত? 5.2, 5.2। 5.2, বাকিরা করবেন গো, দেখবেন ওকে, যদি ভুলভাল বলে দেয় তাহলে। 3.4, বি 5.2, 5.2 কার নাকি? এ। হুম তারপরে বি এর কত? 3.4, 3.4। আর সি এর কত? 5.8। 5.8। বাকিরা ভেরিফাই করুন। এটা হয়ে গেল 2004-এর। এবার 2005-এর আমরা দেখবো। এই তিনটের বলি কত হবে বলুন। এতে আছে 5.4, 5.4, বি হচ্ছে 3.8, তারপরে 3.8, সি 6.3। 6.3। বোঝা গেল কথাটা?
প্রথমটা যদি আপনারা ইয়ে করেন, যোগ করেন, তাহলে কত হবে? 2 4 6 আর 6 আর 8 কত হবে? 14। 14 4 এখানে, ঠিক আছে? 14 4 হাত থেকে 1, তাহলে 5 5 10 আর 3 13 আর 1 14, এখানে 14 আবার। হ্যাঁ, তো এখানে 14.4 হয়ে গেল। আর এখানে কত হবে? 15.5 হবে 15.5। 15.5। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্যার আমি লিখে দিলাম, স্যার। যোগ করলাম না। হ্যাঁ, এবার কি করতে হবে? আমাকে ডিফারেন্স চেয়েছে, তার মানে কি করব? আমরা মাইনাস করে দিই এটাকে, নাকি? মাইনাস করে কি হবে? মাইনাস করে কত আসবে গো? মাইনাস করে কত আসবে বলুন, কেউ বলুন, কত আসছে? 6 আর 5 11 নাকি? মানে এখান থেকে মানে 15, এখানে আমি এইভাবে যদি লিখি 15.5, আর এ তো কত ছিল? এটা তো গেল 2005-এর, ঠিক আছে? তো 2005-এর 14 থেকে মাইনাস করতে হবে। আর 2004-এ কত ছিল? 14.4 14.4। এটা ছিল 2004-এর, এটা ছিল এইভাবে। তো এখানে যদি মাইনাস করি তাহলে 5 থেকে 4 গেলে 1, আর এখানে 15 থেকে 4 গেলে 1, এই 5 থেকে 4 গেলে 1.1 লাখ। এবার অ্যান্সারটা দেখুন, অ্যান্সারটা পেয়েছেন কিনা? 1.1 লাখ আছে কি অ্যান্সার? হ্যালো সঞ্জীব নস্কর, 1.1 আছে অ্যান্সার? 1 লাখ আছে, 1,10,000ও রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা 1.1 লাখ মানে কি, কোনটা হবে অ্যান্সার? 1,10,000 None of the টাকা above. ওটা হবে। নান অফ দ্য অ্যাবাভ হবে, শর্মিষ্ঠা ঘোষ কিভাবে? না না না, সি হবে 1,10,000। হুম। 1,10,000 আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এই ডেটা ইন্টারপ্রিটেশনে? এখনো অবধি একদম ক্লিয়ার। আচ্ছা, এখনো অবধি একদম ক্লিয়ার। পারবেন এগুলো যদি আসে এইভাবে? দেখুন, আমি মানে ডেটা ইন্টারপ্রিটেশন কঠিন আসে না, আপনারা একটু যদি মনোযোগ সহকারে করেন তাহলে এর বাইরে আসবেই না। এই যে আমি 4টে বা 5টা জিনিস বলছি আপনাদেরকে, এই 4-5টা জিনিসের বাইরে আসবেই না ডেটা। শুধু আপনাদেরকে মাথা ঠান্ডা করে করতে হবে, বাস এতটুকুই কথা। আর সেটের জন্য আরো ভালো করে বলছি যে সেটে জেনারেলি একটু ডেটাটা বেশি দেয়, ম্যাথমেটিক্যাল পার্টটা, ওই জন্য আপনারা বি কেয়ারফুল অ্যাবাউট দিস। পড়ুন তো কেউ একজন। বলুন নেক্সট কোয়েশ্চেন। কত নাম্বার কোয়েশ্চেন গো? 4 নাম্বার কোয়েশ্চেন, তাই তো? হ্যাঁ স্যার। এখানে 4 নাম্বার কোয়েশ্চেন। বলুন 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ পপুলেশন অফ অল দ্য 3 স্টেটস ইন 2006 ইন ল্যাক্স? এটা কি করা উচিত আমাদের, করা দরকার কি আছে এখন বলুন তো? প্রবলেম আছে, যদি কারো প্রবলেম থাকে তাহলে আমি করে দেখাবো, আদারওয়াইজ দেখাবো না করে। এটা রিপিটেড কোয়েশ্চেন, একের মতোই এটা 4-এরটাও হবে। বলছি কেউ কি চাইছেন? তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করব, তাই তো? এক্স্যাক্টলি, যেমন 1-এরটা করেছি সেইভাবেই 4-এরটাও করতে হবে, তাই এটা আর করতে যাচ্ছি না আমরা। নেক্সট সঞ্জীব নস্কর, 5-এরটা কোয়েশ্চেনটা পড়ুন আপনি। হ্যাঁ স্যার। What is the ratio between combined population of all the 3 states in 2004 and 2005? কি করে করতে হবে বলুন তো, জানা আছে? বলুন। আহ, বলুন বলুন। 4-এর পুরোটা আর 5-এর পুরোটা যোগ করে তারপর যদি রেশিও করলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। রেশিও করলে হবে। তো আমাদের 2004-এ পপুলেশন কত ছিল 3টে স্টেটের? টোটাল পপুলেশন 2004-এ জানেন? হ্যাঁ ওটা হচ্ছে 14 14.4। 14.4
14.4 কিভাবে আমরা জানি? ওটা ছিল এই যে দেখুন এখানে আমরা 14.4। করেছি, এই যে 14.4 এটা এটা আর 2005-এ এটা আমাদের করা আছে, ক্যালকুলেশন আমরা বেঁচে গেলাম। 14.4 এবার রেশিও বের করতে বলেছে আমাদেরকে, রেশিও, ঠিক আছে? রেশিও বলতে হচ্ছে এইরকম দুটো মানে ইয়ে হবে, বিন্দু হবে, ঠিক আছে? হবে 15 পয়েন্ট, এটা হবে দিয়ে এটা হবে আমাদের রেশিও। হ্যাঁ, এবার কি বলছিলাম আপনাদেরকে, যে রেশিও, প্রথমে আপনাদেরকে রেশিও বের করতে আমি শেখালাম যে কিভাবে রেশিও গুলো করতে হয় আমাদেরকে। দেখুন এখানে আমি কি বললাম, যে এই যে এইটুকু জায়গা আছে, এখানে যে দশমিক আছে, 14 এর পরে একটা দশমিক আর 15 এর পরে একটা দশমিক, তো এই দশমিকটা নিয়ে আপনাদের মাথা ব্যথা বা আমাদের মাথা ব্যথা যে আমরা কি করব তাহলে। যেহেতু এখানেও একটা ঘরের পরে দশমিক, এখানেও মানে এখানেও 14-র পরে দশমিক, মানে দুটো ঘরের পরে দশমিক, এখানেও দুটো ঘরের পরে দশমিক, তো তাই এই দুটো দশমিককে আপনি ডাইরেক্টলি এই দুটোকে উড়িয়ে দিন। তা আপনাদের নতুন যেটা সলিউশন বের হবে, মানে নতুন যেটা ক্যালকুলেশন আসবে, সেটা হচ্ছে 144 ইজ টু 155। বোঝা গেল? এটাকে এবার আপনাকে ছোট করতে হবে। তো এটা কি আর ছোট হবে? আর ছোট এটাই হওয়া অ্যান্সার সম্ভব দেওয়া নয়। আছে বি। তো আপনারা এই অ্যান্সারটা ডাইরেক্টলি পেয়ে গেলেন। কথাটা বোঝা গেল? কারো কোনো প্রবলেম আছে এই জিনিসটা বুঝতে, বলুন তো? না আর কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা, তো এই গেল আমাদের ট্যাবুলার ফর্মের যে ডেটা ইন্টারপ্রিটেশন সেইগুলো। এবার আমাকে বলুন যে ট্যাবুলার ফর্মের ডেটা ইন্টারপ্রিটেশন কি আর আপনারা করতে চাইছেন? তাহলে আমি করিয়ে দেব, আদারওয়াইজ না করালেও কোনো প্রবলেম হবে না, আপনারা করতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি এই কথাটা, যে আপনারা নিজে নিজে এই জিনিসটা করবেন। বাকি আপনাদেরকে যে আরো 3টে মৌসুমী মাহাতো করেছে, আপনাদেরকে গ্রুপে দিয়েছে, দুটো আপনারা করবেন বা আরো ডেটা করবেন। দিয়ে যদি কোথাও প্রবলেম হয় তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই ট্যাবুলার ফর্মের যে প্রবলেম সেটা আমি সলভ করব। সেটা ভালো হবে নাকি এখন আরো করাতে হবে দিয়ে ভালো হবে, কোনটা ভালো হবে? এইগুলো তো মনে হয় আমাদের দরকার নেই। আমাদের মেন যেগুলো দরকার হচ্ছে ওই পাই চার্ট বার গ্রাফ গুলো, ওগুলো খুব আসে দেখেছি সেটে। আচ্ছা, ওগুলো খুব আছে, ঠিক আছে। তো ট্যাবুলার ফর্মটা বুঝতে পেরেছেন তো আপনারা? ট্যাবুলার ফর্মের তার কোনো প্রবলেম নাই না? ট্যাবুলার ফর্ম নিয়ে আর কোনো প্রবলেম আছে আপনাদের? কারো কোনো প্রবলেম থাকলে বলুন ফাটাফাট, তাহলে আমি No, পাই sir. চার্ট বুঝিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, যেহেতু আপনাদের প্রবলেম নাই ট্যাবুলার ফর্ম নিয়ে, তাই এবার আমি আসবো, ট্যাবুলার করবেন আপনারা। নেক্সট যেটা করব সেটা আপনারা বলছেন সেটের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই আমি করে দিচ্ছি আপনাদেরকে, অসুবিধা নাই। সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট আপনারা তাহলে এই জিনিসটা ভালো করে বুঝুন। হ্যাঁ, পাই চার্ট যেহেতু ইম্পর্টেন্ট বলছেন সেহেতু বুঝুন। পাই চার্টের কি জিনিস? পাই চার্টটা সিম্পল, খুবই সিম্পল জিনিস, কোনো টেনশন নাই। দুটো জিনিস শুধু মনে রাখবেন আপনারা, সেই দুটো জিনিস আপনাদেরকে বলছি সঞ্জীব নস্কর, মনে থাকবে তো দুটো জিনিস? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, দুটো জিনিস মনে রাখবেন, তার বেশি কিছু মনে রাখতে হবে না আপনাদেরকে। পাই চার্ট খুবই আসান, খুবই সহজ। এই হচ্ছে আমাদের একটা গোলাকার জায়গা, যদিও গোল ধরে নিন আপনারা, হ্যাঁ গোল ধরে নিন, এটা হলো আমাদের গোলাকার জায়গা। এই পাই চার্ট যতগুলো পাই চার্ট আসবে সবগুলো এইভাবে গোলাকার আসবে। যে পুরো বৃত্তটা
প্রথম কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে এই পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি। এতটুকু মনে থাকবে, কোনো প্রবলেম নাই। হ্যালো, হ্যাঁ স্যার। মনে থাকবে। হ্যাঁ স্যার, মনে থাকবে। আর এই পুরো বৃত্তটা হচ্ছে 100%, এই কথাটা মনে থাকবে। এই পুরো বৃত্তটা কত পার্সেন্ট বললাম আমি? এই দুটো জিনিস যার মনে থেকে যাবে তাতে কোনো প্রবলেম হবে না। এই দুটো জিনিস আপনারা নোট ডাউন করে নিন। খুব মানে 100%। আপনারা মনে হবে খুব সিলি জিনিস, এগুলো আবার মনে থাকবে না নাকি? থাকবে, অবশ্যই মনে থাকবে আপনাদের। সেটা হচ্ছে এই পুরো পাই চার্টটা হচ্ছে টোটাল 360 ডিগ্রি, আর এই পুরো পাই চার্টটা হচ্ছে 100%। তো এটা বলুন, তাহলে 1% সমান কত ডিগ্রি? কি করে বের করবেন? কত ডিগ্রি কে বের করতে পারবে? পারবেন? হুম? মানে 1% ইকুয়াল টু কত হবে তাহলে? মানে 1% 1% ইকুয়াল টু কত হবে? 360/100। 1% সমান কত ডিগ্রি? কোথায় চলে গেল? 360। এবার এই যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে 360 ডিগ্রি 100% দিয়ে যদি করি আমি ভাগ, তো এই শূন্য কেটে গেল। এই মানে এই 10 দিয়ে এই 36 কে ভাগ করলে কত হবে? তার মানে এইটা হলো 1% ইকুয়াল টু 3.6। এই কথাটুকু কি মনে থাকবে আপনাদের? থাকবে? থাকবে? হ্যাঁ বলুন, স্যার। হ্যাঁ। মনে থাকবে। তাহলে তাহলে এবার তিনটে জিনিস খেয়াল করবো, তাই তো? ঠিক আছে, আপনি যেগুলো বলছি এতদূর পর্যন্ত যতগুলো কথা বলেছি, এগুলোতে কি কোথাও কোনো প্রবলেম আছে আপনার বুঝতে? না, 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 না। এবার এই যে বৃত্ত আপনাদের সামনে আমি বানালাম, এই বৃত্তটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। মানে আমি যদি আপনাকে উল্টো ভাবে কথাটা বলি যে এই 1% সমান হচ্ছে 360 3.6 ডিগ্রি, তাহলে এটাও তো বলা যেতে পারে যে 3.6 ডিগ্রি ইকুয়াল টু 1%। বলা যায় না? হ্যাঁ, বলা যেতে পারে। বলা যেতে পারে। ঠিক আছে, ভেরি গুড। এইগুলো কয়েকটা জিনিস ফ্যাকচুয়াল গুলো। আর আরেকটা জিনিস আপনারা এক্সট্রা জিনিস এটা মনে রাখুন, হ্যাঁ, অন্য জায়গাতেও কাজে লাগবে, ব্লকের রিজনিং করবেন তখনও কাজে লাগবে। সেটা হচ্ছে যে এই যে বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে আপনাদের ভাগ থাকে জেনারেলি, হ্যাঁ, এই 12টা ভাগ থাকে যেটা ঘড়ির কাঁটা হয়। এটা 12টা ভাগ থাকে। তো এখানে 12 হলো, মানে এখানে 12 হলো, আর এখানে 3 হলো, আর এখানে 6 হলো, এখানে 9 হলো। এবার এই 12টা যে ঘর আছে, তো এই 12টা ঘর মানে 360 ডিগ্রি, মানেই হচ্ছে 100%। কথাটা বোঝা যাচ্ছে না আমার? স্যার এবার বলুন। হ্যালো, এই যে আপনাদের ঘড়ি, আপনাদের যে দেওয়াল ঘড়ি আছে বাড়িতে, সে দেওয়াল ঘড়িতে 12টা ঘর আছে, আছে না? তো এই 12টা ঘর মানে হচ্ছে মানে একটা বৃত্ত, আর একটা বৃত্ত হ্যাঁ। মানে কি বললাম 360 ডিগ্রি। যদি 12টা ঘর ইকুয়াল টু, যদি 12টা ঘর ইকুয়াল টু কি হয়, 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়, তাহলে একটা ঘর ইকুয়াল টু কত হবে? মানে এটাকে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো কত ডিগ্রি হবে গো?
30 ডিগ্রি। 30 ডিগ্রি। তার মানে ঘড়ির যে একটা ঘর বা 1 ঘন্টা সেটার মানে হচ্ছে 30 ডিগ্রি কভার করে, তাই না? হ্যালো, বলবো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার এর থেকে বাইরে আর কিছু আপনাদেরকে মনে রাখতে হবে না, ঠিক আছে? এবার আপনার মানে এই গেল পাই চার্টের ব্যাপারে কিছু কথা। আর পাই চার্টের ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না আপনাদেরকে, আপনারা এবার নিজে নিজে পারবেন। চলুন সঞ্জীব নস্কর দিয়ে শুরু করি আমি। পাই চার্টের যেটা একটা আছে দেখুন, এনআরআই 11%, 33%, পেনশন ফান্ড 16%, 31 নাম্বার কোশ্চেন যেটা, সেটা পড়ুন আপনি। Yes, sir. বলছে if the investment by NRIS is এটা কি 8,000 crore, then the 8,000 crore, হ্যাঁ। then the combined investment of companies and FIIS into Bharat bonds is, এটা FIIS এটা কি কোনো কোম্পানির নাম? আপনি এখানে দেখুন তো কিছু আছে কিনা, ওই পাই চার্টে এফআইআই বলে কিছু আছে? হ্যাঁ 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 ছিল, FII 33%। 33%, আর কিছু? আর কিছু আর হ্যাঁ, হ্যাঁ, আর একটা আর NRI আর আছে, ওটা 11% আছে। কোম্পানি আছে 11%। 34, আর একটা পেনশন একটা ফান্ড আছে, ওটা 60%, ব্যাংকের 2%, পাবলিক আছে 4%। ঠিক আছে, এবার কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে, সিম্পল কথা দেখুন। বলছে ইফ দ্য ইনভেস্টমেন্ট বাই এনআরআই মানে নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ 8,000 crore, then combined investment of companies and FII into the ভারত বন্ড is, মানে এটা ভারত বন্ড আছে, হ্যাঁ, এটা একটা বন্ডের সাবস্ক্রিপশন জেনারেটেড ফর ভারত বন্ডস লেখা আছে দেখুন উপরে, ওটা আছে। মৌসুমী মাহাতো, কথা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। পারছেন? সুমনা মাঝি, না স্যার, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আমি পাই চার্টের ব্যাপারে যে 3টে বা 4টে কথা বলেছি, সেই 3 থেকে 4টে কথা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। নো প্রবলেম, আপনি পুরো পাই চার্ট বুঝে গেছেন, টেনশন নিতে হবে না। এবার আমি আপনাকে বলছি যে এবার তাহলে আপনাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে, এটাই বলছেন তো? দেখুন ওখানে পাই চার্ট দেওয়া আছে, হ্যাঁ, ওই পাই চার্ট বলতে ওটা একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্ততে বলা আছে যে ভারত বন্ড, ধরুন একটা ওখানে কেউ ইনভেস্টমেন্ট করছে, তো কে কত ইনভেস্টমেন্ট করছে। প্রথমে দেখুন এনআরআই 11% ইনভেস্টমেন্ট করছে, তারপরে এফআইআই 33% ইনভেস্টমেন্ট করছে, পেনশন ফান্ড 16%, পাবলিক 4%, আর কোম্পানি 34%। আর ওখানে কি আছে গো, ভার্ক না কি আছে, ব্যাংকস আছে নাকি, ব্যাংক আছে 2%। সুমনা মাঝি, কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। এগুলো সবগুলোকে যোগ করলে আপনি পাবেন 100%। বুঝেছেন কথাটা এতদূর হ্যাঁ স্যার। পর্যন্ত? এবার বলছে যে এনআরআই যে আছে নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এ অনলি 11% ইনভেস্টমেন্ট করছে। 11% সমান সমান কত টাকা? কোশ্চেনে কি বলেছে দেখুন তো, 31 কোশ্চেন নাম্বার। এখানে কি বলেছে আপনাদের সামনে, বলেছে এনআরআই 8,000 আছে। 11%, তাই না? আর 11% সমান সমান কত টাকা বলেছে বলুন? 8,000 করোড়। 8,000 crore। এবার আমাকে বলুন যে আপনাদেরকে সিম্পল হিসাবে বোঝাই যে এখানে যে 11% সমান সমান 8,000 crore, তো 100% সমান কত হবে? কেন বলছি যে পুরো বৃত্তটা 100% তো নাকি,
হ্যাঁ স্যার 100%। তো এখানকার 11% যদি 8,000 কারোড় হয়, তাহলে 100% কিভাবে বের করবো আমরা? জানা আছে? তো এটা 11% সমান যদি 8,000 কারোড় হয়, তাহলে 1% সমান কত গো সুমনা মাঝি? 1% সমান কত? স্যার 3.6 না না, আপনাকে ক্যালকুলেশন করতে হবে না, এখানে কিভাবে লিখতে হবে আমাকে বলুন তো, পারবেন বলতে? স্যার আপনি করে দিন। এখানে 11% সমান হচ্ছে 8,000 কারোড়, তাহলে 1% সমান কত? অবশ্যই কম হবে। তো 8,000 কে 11 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে যে 8,000 বাই 11। এবার যদি বলি 100% সমান সমান কত? 100% সমান কত? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 8,000 বাই 11 ইন্টু 100। কথাটা বোঝা গেল না আমার? কথাটা বুঝতে পারছেন আপনারা? এটা হবে তাই তো, না আর কিছু হবে? হ্যালো, কেউ কিছু বুঝতে পারছেন? কেউ বলতে পারবেন? এটাই এটাই হবে। হ্যাঁ স্যার তাহলে 100% ইকুয়াল টু কত হবে গো কেউ? মানে ওই 8,000 পরে আরো দুটো শূন্য হবে। তো তার মানে এখানে 8,000, এখানে আর দুটো শূন্য, বাই 11 দিয়ে এটাকে ভাগ করতে হবে। কত হবে ভাগ করে? স্যার 72,000 কিছুটা বেশি। এখানে এক্সাক্ট ফিগারটা লাগবে, মানে হচ্ছে 80। 80 যদি হয় তাহলে 7 11 77। 7 বলুন বলুন। 7 আবার একই রকম ভাবে যাবে। ভালো করে বলুন। 72 72 72 7 72 72 7। 7 হ্যাঁ, তারপরে দশমিক আবার 2 দিয়ে শুরু হয়ে যাচ্ছে, আবার একই রকম যাবে। মানে 2 2 2 এইভাবে, তাই তো? হ্যাঁ 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 2 হ্যাঁ, তা 7 আমরা 2 7 যাবে, 2 7 2 7। যাই হোক নো প্রবলেম। হুম আমরা ওই মানে এই দশমিকের পরেরটা ধরছি না, এটা আমরা রাউন্ড ফিগারে শুধুমাত্র এতটুকুকে ধরে নেব। হ্যাঁ, এটাকে আপনারা ধরে রাখুন, আপনাদেরকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, কি হলো? 72,727, এটাকে রাউন্ড ফিগারে ধরে রাখুন। এটা কি? এটা হচ্ছে আমাদের 100%। তো টোটাল টাকা আমাদের কত গো? টোটাল টাকা হচ্ছে এটা, টোটাল মানে টোটাল ইনভেস্টমেন্ট আমাদের পুরো বৃত্ততে কত হচ্ছে? যে ইয়ে 72,727 কারোড় টাকা। হ্যাঁ, এটা হচ্ছে এই ম্যাটারটা কেউ বুঝতে পারলেন না নাকি বলুন তো আমাকে? রিন মজুমদার, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, সারিদা খাতুন? হ্যাঁ স্যার বুঝে গেছি। সুমনা মাঝি বলুন। হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে। এটা আমাদের 100% টাকা, মানে হচ্ছে 72,727 কারোড়। এবার নেক্সট পার্টে কি বলা আছে আমাদের কোশ্চেনে? বলা আছে যে কম্বাইন্ড ইনভেস্টমেন্ট অফ কোম্পানিজ এন্ড এফআইআই। কম্বাইন্ড মানে যুগ্ম, ঠিক আছে? যুগ্ম ভাবে কোম্পানি আর এফআইআই এর সেটা কত হাজার কারোড় মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, তো কোম্পানিজ এর কত গো? কত পার্সেন্ট কোম্পানিজ বলুন তো? 34%। কোম্পানি হচ্ছে 34%। 34%। আর তারপরে এফআইআই 33 33। তো টোটাল কত পার্সেন্ট? 4 3 7 আর 3 3 6, 67%। বুঝতে পারলেন? হ্যালো, এরা দুজন মিলে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করছে টোটাল? হ্যাঁ স্যার 67%। 67%। আমরা 100% সমান সমান কত পেয়েছি?
100% সমান সমান কত পেয়েছি? 72,000 মানে 100% টাকা 72,000 72,727 crore। 72,727 করোড়, এটাই তো? এবার আমাদেরকে কত পার্সেন্টের বের করতে হবে এখন কম্বাইন্ড? 67। কি করে 67 বের করব? কি করে বের করব? কারো জানা আছে? 100 সমান যদি এত 1 সমান কত আর এক্স্যাক্টলি ওই কি নিয়মের অঙ্ক। যদি 100% ইকুয়াল টু 72,727 হয়, তাহলে 1% সমান সমান কত? 1% সমান সমান হবে 72,727 বাই 100। যেহেতু 100 থেকে 1 কম আসে, সেহেতু এই 100টা ভাগ হয়ে বসবে। এবার আমাদেরকে কত বের করতে হবে? আমাদেরকে 67 বের করতে হবে, 67% বের করতে হবে। এবার 67টা এখানে কি হয়ে বসবে? জানা আছে কারো? উপরে গুণ হয় অবশ্য। 67টা কি হয়ে বসবে বলতো? যেহেতু 67-র উপরে 1 আছে, মানে 1 থেকে 67 বড়, তো তাই এখানে গুণিতক হয়ে বসবে 67। কথাটা বোঝা গেল? কথাটা বুঝতে পেরেছেন এই ক্যালকুলেশনটা আমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এটাকে ক্যালকুলেশন, এটা বড় ক্যালকুলেশন, ঠিক আছে? আপনাদেরকে পরীক্ষাতে করতে হবে, কিছু করার নাই, দশমিক চলে আসবে। তো এই ক্যালকুলেশনটা আপনারা মোটামুটি আপনার একটা ফিগার আপনারা করে বলুন আমাকে। ক্যালকুলেশন উপরে হচ্ছে 48 বলবো। হ্যাঁ বলুন। মানে 487272 টোটালটা বলে দেবো অ্যাকচুয়ালি, মানে কি আসছে অ্যান্সারটা? ফিগারটা বলে দিন, আমি সবাইকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এই 487227 72,700, হ্যাঁ একটু দাঁড়ান, ওই 72,727 কে 67 দিয়ে গুণ করবেন, করে দিবেন, সোজা কথা, ঠিক আছে? দিয়ে কত হবে বলুন আমাকে ফাইনাল ফিগারটা। 48727 48 হ্যাঁ 7 2 7 পয়েন্ট আর যাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে স্যার। অ্যান্সার হয়ে যাবে। পয়েন্টটা আপনারাও যাবেন না যদি অ্যান্সার পেয়ে যান আগে থেকে, খরচ করে লাভ নাই। অ্যান্সারটা পেয়েছেন কি আপনারা? অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সারটা পেয়েছেন, আমাকে রিপ্লাই করুন। 4872 6 আছে। হ্যাঁ স্যার পেয়েছি, হ্যাঁ 6 আছে ওখানে। 4872 হ্যাঁ, যেই বলছেন 6 আছে, অবশ্যই ওখানে 6 আছে। হ্যাঁ, তো আমরা প্রথমেও দশমিকের পরের গুলো ছেড়ে দিয়েছিলাম, দশমিকের পরের গুলো ছেড়ে দিলাম আমাদের সুবিধার্থে বলতে, আমরা দশমিকের পরের গুলো যদি দেখতে যাই, তাহলে আমাদেরকে যেমন মাথা খাটাতে হবে, তেমনি আমাদের টাইমটাও কনজিউম হবে। তাই আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটা করে নিলাম, বোঝা গেল? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, ওই জন্যই আমি অ্যাপ্রক্সিমেটলি বলছিলাম বারে, যে আমাদেরকে অ্যান্সার নিয়ে কথা আছে, বেশি মানে অ্যাকিউরেট করতে যেতে হবে না পরীক্ষা হলে, আমরা বাইরে পরীক্ষা করব, আলাদা কথা। এবার আমাকে বলুন যে এই ম্যাটারটা কে কে বুঝতে পারেননি? কেউ বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পারলো না? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ সে বোঝা গেছে। হ্যাঁ স্যার, পেরেছি স্যার। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বোঝা যাচ্ছে। ভালো জিনিস, তাহলে বুঝে গেছেন তো, ভালো জিনিস। তো এবার 32-এরটা কি আছে? ইফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট ইজ 55 crore,
then the combined investment by pension funds and public is, এবার বলছে যে যদি এই পুরো বৃত্তটাতে টোটাল ইনভেস্টমেন্ট হতো 55,000 করোড়। কথাটা বুঝতে পারলেন না আপনারা? কি বলছে এখানে, কি বলছে বলুন তো? এবার আপনারা ধরে নিন যে টোটাল যে ইনভেস্টমেন্ট মানে 100% ইকুয়াল টু 100% ইকুয়াল টু কত ধরতে বলছে? 55,000 হ্যাঁ 55,000 করোড় বলছে এখানে, 55,000 করোড় বলছে। হ্যাঁ, এটা বলছে টোটাল ইনভেস্টমেন্ট যদি হয় এমনটা, তাহলে তাহলে বলছে কি যে কম্বাইন্ড ইনভেস্টমেন্ট বাই পেনশন ফান্ডস এন্ড পাবলিক ইজ কত আর পাবলিকে কত। টোটাল কত হবে পেনশন ফান্ড আর পাবলিক ফান্ড মিলিয়ে কত পার্সেন্ট? 20%। 20%। হ্যাঁ, এবার 100% সমান সমান হচ্ছে 55,000 করোড়, তো 1% সমান সমান কত হবে? 55,000 বাই 100 ইন্টু 100। এবার যদি আমি করি 20% মানে এটাতে 1% বের করলাম, এবার 20% বের করবো যে 20% ইকুয়াল টু কত। এখানে ইন্টু এখানে ওই ইন্টু কি হলো, এখানে একটা ইন্টু এখানে একটা ইন্টু দিয়ে 20 হয়ে যাবে তো নাকি? হ্যাঁ কেউ স্যার। বলুন। এবার মানে এবার কাটাকুটি করে নিন, তাহলে কি হবে, কিভাবে হবে? 11,000 করোড়। এই যে মানে আপনি ছোট করার জন্য এই 20 দিয়ে ডাইরেক্ট 100 কাটুন, তাহলে কি হবে? 5 হবে। 5 দিয়ে আর 11। এই 5 দিয়ে এই 55 কে কাটুন, মানে 11 হবে। আর এখানে 3টা শূন্য আছে, তো তাহলে আনসারটা আমাদের কি হলো? 11,000। বুঝতে পেরেছেন কেউ? না, শর্মিষ্ঠা ঘোষ বুঝতে পারলেন আপনি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম, কোথাও প্রবলেম বলুন আমাকে, তাহলে আমি আবার করে দেবো যদি না বুঝতে পেরে থাকেন। এখন অবধি ক্লিয়ার। বলুন। আচ্ছা, এখন অবধি ক্লিয়ার, ঠিক আছে। তো এই যে 33 নাম্বারটা কি আছে বলুন তো, যদি মন হয় তাহলে করবো, না হলে করবো না। If the funds contributed by FIIs is 33,000 crore, then the funds contributes towards subscription of Bharat bond by NRI is, এটা বুঝতে পেরেছেন? করে দেবো নাকি করবেন না? হ্যাঁ, স্যার বুঝতে পারলাম না, একটু করে দিলাম, মানেটা ধরতে পারলাম না। ওই কোটার মধ্যে দেখ, চাবি ওখানে আছে ওই উপরে, সব উপরে। হ্যাঁ, কি বললেন আপনারা বলুন তো একবার। ওই 33 এটা স্যার বুঝতে বুঝতে পারলেন না পারি বলছেন? না। 33 এটা বুঝতে পারছেন না? দেখুন, এটা যেমন আমি 31 এটা করলাম না, সেম ওই মতো আছে, একদম সেম, একটুও চেঞ্জ নাই। বলছে ইফ দ্য ফান্ডস কন্ট্রিবিউটেড বাই FII ইজ 33,000 করোড়, FII এর পার্সেন্টেজ কত? কত পার্সেন্ট বলুন বলুন তাড়াতাড়ি বলুন। 33%। 33। স্যার এবার হয়ে যাবে, বুঝে গেছি। 33%। 33% ইকুয়াল টু কত? 33,000 করোড়। বুঝতে পারলেন তো এবার কি বলছি আমি? হ্যাঁ স্যার। বলতে চাইছি, তো যদি 33% ইকুয়াল টু 33,000 করোড় হয়, তাহলে 100% ইকুয়াল টু কত? 100,000 করোড়। মুখে মুখে আমি বলে দিচ্ছি 100,000 করোড়। এবার কি বলছে? সাবস্ক্রিপশন, দেন দ্য ফান্ডস কন্ট্রিবিউটেড টুয়ার্ডস সাবস্ক্রিপশন
অফ ভারত বন্ডস বাই এনআরআই, তাহলে এনআরআই কত? পারবেন না করতে? কে বলছিলেন বুঝতে পারছি না? হ্যাঁ স্যার, এবার বুঝে গেছি, এবার পেরে যাবো। সঞ্জীব নস্কর, সহজ লাগছে না হ্যাঁ স্যার, কঠিন মনে হচ্ছে? না না, এগুলো সহজই আছে। এটা এটা খুবই সহজ, শুধু আপনাকে একবার বলবে সোজা ভাবে কান ধরো, একবার বলবে হাত ঘুরিয়ে কান ধরো, একবার বলবে বাম হাতে কান ধরো, একবার বলছে ডান হাতে কান ধরো, বাস তার থেকে আর কিছু না। বোঝা হ্যাঁ, গেল? ব্যাপারটা এরকমই। হ্যাঁ হ্যাঁ। পাই চার্টে আর বেশি কিছুই নাই, ঠিক আছে? হুম, করবেন হ্যাঁ। হ্যাঁ বলুন, এবার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ, তো 33 পর্যন্ত ক্লিয়ার আপনাদের। এবার 34টা পড়ুন, যদি মনে হয় তাহলে করে দেবো, না হলে করে দেবো না। বলছে ইফ দ্য টোটাল সাবস্ক্রিপশন ইজ 55,000 কারোর, দেন দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডস ইনভেস্টেড বাই ব্যাংকস এন্ড পাবলিক ইজ। পারবেন করতে এটা? বলুন আমাকে একবার। স্যার, বলুন তো, কে পারবেন না বলুন তো? দুটোকে আলাদা আলাদা করে দিয়ে মাইনাস করে দেবো। অবশ্যই, সিম্পল জিনিস। 34 এরটা হ্যাঁ। কিভাবে দেখুন, 55,000 কারোর মানে 100% সমান সমান কত? 55,000 কারোর। হ্যাঁ। বলছে ফান্ডস ইনভেস্টেড ব্যাংকস এন্ড পাবলিক, ব্যাংক একবার কত হাজার ব্যাংকের কারোর দুটো করেছে, দিয়ে দুটোর ডিফারেন্স বের করে দেন, একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দেন, তাহলে হয়ে গেল অ্যান্সার। পারবেন না? কে পারবে না বলুন তো? হ্যাঁ স্যার, পারা যাবে। বললাম, একবার ডান হাত একবার বাম হাত, এরা এগুলোই করবে আর কিছু না। পাই চার্ট খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। এবার পাই চার্ট নিচেরটাতে একটা একটু আলাদা জিনিস আছে যদিও, হ্যাঁ, মানে নিচেরটাতে একটু আলাদা জিনিস আছে বলতে, ওই টোটাল টুরিস্ট ট্রাফিক 20 লাখ যেটা বলছে, এটাতে একটু আলাদা জিনিস আছে। এটা করবেন আপনারা? বলুন, দেখাবো? স্যার দেখিয়ে দিন, হ্যালো? দেখলে ভালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাই চার্টটা আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। মানে এই যেটা এখন করলেন আপনারা বা আমরা করলাম, সেটা থেকে এখানে ডিগ্রি বের করতে বলেছে, তো জাস্ট একটা জিনিস যেটা আপনাদের এখন ছুটে ছুটে আসে, সেই জিনিসটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। দেখুন এখানে কি বলেছে, এখানে কথাটা এই মতো আছে। ওখানে দেখুন, ওখানে বলেছে যে টোটাল, এই টোটালটা কত পার্সেন্ট গো? কত পার্সেন্ট বললাম আমি? সব সময় এটা কত পার্সেন্ট হবে? 100% হবে। 100%। 100% হবে। এবার 100% ইকুয়াল টু ওখানে টোটাল কত বলেছে দেখুন তো, কিছু লেখা আছে? 20 লাখ। 20 লেখা আছে, হ্যাঁ, এখানে লেখা আছে 20 lakhs, ঠিক 20 lakhs লেখা আছে। তো তার মানে 100% ইকুয়াল টু 20 lakhs। এই কথাটুকু আপনারা যে যে মনে রাখতে পারবেন বা যে ক্যালকুলেশন এইটুকু করতে পারবেন, তার এই ম্যাথামেটিক্স গুলো হয়ে যাবে, পয়সাটা কোনো প্রবলেম হবে না। আর এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছে কার পার্সেন্টেজ কত। ইউকে হচ্ছে 10%, ইউএসএ 40%, জাপান হচ্ছে 30%, আর আদার্স হচ্ছে 20%। কে কত পার্সেন্ট নিচ্ছে আপনাদেরকে এটা শেখালাম, এটা তো কোনো প্রবলেম নাই, এটা আমি বলছি না। এবার 36 এটা করবেন কি? 36 এটা এর আগের গুলো, এর আগেরটার সাথে মিল আছে, মানে 34 এর সাথে খুবই মিল আছে। করবেন? এটা করে দেবো নাকি 37-এ যাবো? করে দেবো, কে বলছেন? না স্যার, করলেন। কে? আমি আমি নাম বুঝতে পারলাম না, আমি দেখতে পাচ্ছি না। আমি স্যার। হ্যাঁ, লিসা, লিসা লিসা। ভাট। হ্যাঁ। আচ্ছা ভাট, বুঝে গেলাম, ঠিক আছে। এবার আমাকে বলুন লিসা ভাট, আপনি আমার সাথে কথা বলুন তাহলে।
সেটা হচ্ছে কি বলেছে কোশ্চেনটা বলুন তো। The difference between tourist numbers from the USA and Japan is দিয়ে অপশন আমাকে দিয়ে যেতে বলুন, এবার আমাকে বলুন টোটাল টুরিস্ট আমাদের কত? টোটাল 100 টুরিস্ট হচ্ছে আমাদের 100 20 লাখ, ঠিক আছে? হুম হুম এবার 20 লাখ হচ্ছে টোটাল। টোটাল মানে কত পার্সেন্ট? 100%। আমি আপনাদেরকে বারবার বলছি হুম মানে হচ্ছে 100%। এতটুকু বুঝে গেলেন। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, ইউএসএ আর জাপান। ইউএসএ কত পার্সেন্ট? 40%, ইউএসএ 40%, 40%, জাপান 30%। জাপান 30%। এবার প্রথমে আমাকে এটা বলুন যে ইউএসএ 40% মানে মানে কত কত লাখ? 40%। হুম আমরা কি পড়লাম যে 100% ইকুয়াল টু হচ্ছে টু কত হবে? 20/100, ঠিক হুম আছে? হুম এবার 40% ইকুয়াল টু কত হবে? এবার এখানে গুণিতক হয়ে যাবে, হুম তাই না? হুম এখানে গুণ হয়ে যাবে। এখানে গুণ হয়ে যাবে, 40 হয়ে গেল। এবার কাটাকুটি করে বলুন তো আমাকে কত হবে? এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, এর হলো 8 8 লাখ। এটা পেয়ে গেলেন, আপনি এটাকে মনে রাখুন। ওকে, আপনার হুম কাজ মনে রাখার। আমরা কত পার্সেন্ট জানি? 20 লাখ জানি আমরা। 20 1% ইকুয়াল টু কত হবে? 20/100 হবে। এবার জাপানের কত পার্সেন্ট? 30 30%। তাহলে কিভাবে হবে? ইন্টু 30 করে দিলাম, 20 তাহলে কি হবে বলুন? এই জিরো এই জিরো কেটে গেল, এই জিরো এই জিরো কেটে গেল, কত পার্সেন্ট কত হলো? হ্যাঁ লিসা ভাট? 6 6 6 ছয়। ছয় লিখে দিলাম। এবার আপনি বলুন, অ্যান্সার বলুন আপনি। কি হবে? ইউএস এর কত পেয়েছিলাম? ইউএস এর 8 পেয়েছিলাম, ইউএস এর 6 আর জাপানের 8। না না, এটা তো জাপানের করলাম এখন আমরা 6। এটা হ্যাঁ হলো জাপান। 8 পেয়েছিলাম ওটা। ইউএস এর 8 পেয়েছিলাম আর জাপানের 6 পেলাম। তাহলে এবার আপনার 3 অ্যান্সারটা হবে, দেখুন। হ্যাঁ 3 3 হবে। 8 থেকে 6 বাদ দিলে 3 হয়। সরি হ্যাঁ লিসা ভাট, 2 হয়। অ্যান্সারটা পেয়েছেন, বুঝতে পারলেন? হুম হুম আপনি যদি বুঝতে দেখুন, অ্যান্সার আপনি ভুল বলেন ঠিক বলেন সেটা কোনো ব্যাপার নয়, আমার জন্য কোনো ম্যাটার করে না। আর এটা ম্যাটার করছে আমার যে আপনি শিখতে পারলেন কিনা জিনিসটা। আচ্ছা বুঝেছি। শিখতে আপনি হুম যদি পেরে যান তাহলে আমি একদম খুশি, টেনশন নাই। এবার নেক্সট যেটা হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা পড়বে, কোন একজন পড়ুন আপনারা। আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে কে যে আছেন, না হলে আমি নাম ধরে ডাকতাম। পড়ুন, একজন পড়ুন তাড়াতাড়ি। The the angle extended at the center. অ্যাঙ্গেল নয়, ওটা অ্যাঙ্গেল নয়, ওটা Angle. অ্যাঙ্গেল। The angle extended at the center by sector of tourists from USA is. হ্যাঁ হ্যাঁ, বলছে দ্য অ্যাঙ্গেল এক্সটেন্ডেড অ্যাট দ্য সেন্টার বাই দ্য সেক্টর অফ টুরিস্ট ফ্রম দ্য ইউএসএ ইজ। আমি কি বলেছি আপনাদেরকে? একটা কথা আপনাদেরকে প্রথম দিকে বলেছিলাম সঞ্জীব নস্কর, মনে আছে? যে 360 ডিগ্রি পুরো বৃত্তটা হয় 360 ডিগ্রি বলেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার, সমান সমান কত পার্সেন্ট বলেছিলাম পুরো বৃত্তটা? 100%। 100%। এতটুকু আপনাদের যদি মনে থাকে কারো, তাহলে এই আনসারটা হয়ে যাবে। কিভাবে এবার বলছি আপনাদেরকে, এইটুকু আপনারা মনে রাখুন। হ্যাঁ, এইটুকু মনে রাখার পরে আপনারা একটা কাজ করুন, যে এখানে 360 ডিগ্রি আর 100% এটা হচ্ছে সমান সমান। বলছে যে তাহলে ইউএস এর কত ডিগ্রি? তাহলে এটা আমাকে বলুন যে ইউএস 100, তার মানে আমরা এই কথাটাকে ঘুরিয়ে লিখছি। হ্যাঁ, এই কথাটাকে আমরা ঘুরিয়ে লিখছি, পার্সেন্ট 100%। কত ডিগ্রি?
360 ডিগ্রি। 360 ডিগ্রি। আর ইউএস এর কত কত ডিগ্রি কত পার্সেন্ট আছে? ওই পার্সেন্টেজের ডিগ্রিটা 40%। বের করতে হয়ে যাবে। 40%। 1% ইকুয়াল টু কত হবে? 3.6 ও আমরা ইয়ে করতেছি 360 বাই, হ্যাঁ 360 বাই 100। 360/100 করে দিলাম আমরা এখানে। ইউএস এর কত পার্সেন্ট আছে গো? 40%। এখানে 40% আছে। তাহলে আমাদের কি হবে এবার? 360 বাই 100 ইন্টু 40। ইন্টু 40 কাটাকুটি করুন। কি হবে? এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, কত 140। হবে? 144 ডিগ্রি। 144 না? 144, হ্যাঁ। 144 ডিগ্রি অ্যান্সারটা হয়েছে। হ্যাঁ, স্যার এটা কি উল্টে লিখতে বুঝতে হবে? পারলেন? লেখার সময় 100%টাকে এদিকে এনে করতে হবে সব অঙ্কগুলো? আপনি উল- যেভাবে করতে পারেন, না আপনাকে যদি উল্টে ডিগ্রি দিলে বের করতে হবে, দেখুন যেটা আপনাকে বের করতে দিবে সেটাই তো আপনি ডান দিকে লিখবেন কিনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কারণ আপনাকে তো অঙ্কতে 40% দেওয়া আছে না, যে ইউএস এর হ্যাঁ 40%। হুম তাহলে কত ডিগ্রি হবে? আপনাকে তো ডিগ্রি বের করতে বলেছে, সেটা আপনি ডান দিকে বের করে রেখে লিখুন আর বাম দিকে লিখুন, একই ব্যাপার। আপনাকে ডিগ্রি বের করতে হবে। পার্সেন্ট এর এখানে যদি করতেন তাহলে 100% ইকুয়াল টু 360, তাহলে 40 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? আপনি ডান দিকে বাম দিকে যেতেন, ওটা আপনার ব্যাপার। বুঝতে পারলেন শর্মিষ্ঠা ঘোষ হ্যাঁ আপনি? স্যার ঠিক আছে ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে এই ডিগ্রি বের করাতে? বের করতে পারবেন আপনারা? কারো কোনো প্রবলেম নাই তো? হ্যালো ফিলোসফিক্যাল এখনকার মতো তো হ্যাঁ পেরে গেলাম স্যার, পরে প্র্যাকটিসে আবার বোঝা যাবে। স্যার, আমি বাক্যের মধ্যে ভাবছিলাম এক্সটেন্ডেড বলে লেখা রয়েছে, মনে হচ্ছে না এক্সটেন্ড করতে বলছে না কি বলছে কি জানে। না না এক্সটেন্ড করতে বলছে না, কি বলছে যে এক্সটেন্ডেড বলে লেখা রয়েছে? এখানে এক্সটেন্ডের কথাটার মানে হচ্ছে যে কতটা যাবে, কত দূর পর্যন্ত যাবে। চলুন আর একটা করে নিন, হ্যাঁ, তারপর আপনারা করবেন রেডিও ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। Hello, Radio Philosophical Investigation, Sir Mr. Ghosh. I'm talking Tamil Hossein. কথাটা না স্যার, রেডিও বলে কেন রেডিও বললে বলা যাবে না? যাই হোক, বুঝতে পারলাম না রেডিও। কোনটা বুঝতে পারলে না? লিসা ভাট রেগে গেছে। লিসা ভাট, স্যার রাখবো কেন? ওই যে অঙ্কটা বুঝতে পেরেছেন কি পারেননি আমি জিজ্ঞেস করিনি আপনাকে, তাই। না স্যার রাগিনি। আচ্ছা, তো 37 বুঝতে পেরেছেন তাই বলুন আগে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তো 38টা পড়ুন তাহলে আপনি। If the number of tourists from the UK doubles up while the total remains the same, then the হ্যাঁ বলুন বলুন। new angle extended by tourists from the UK will be. হ্যাঁ হ্যাঁ, এবার বলছে যে ইউকের টুরিস্ট যে আছে সেটা কি করা হয়? ডাবল করে দেওয়া হয়। তাহলে ইউকের টুরিস্ট কত গো এখন গো? ওখানে পাই চার্টে কত দেওয়া আছে? 10%. যদি ডাবল করে দেওয়া হয় তাহলে কত পার্সেন্ট হবে, তাই না? 20%. 20% হবে। তাহলে কত ডিগ্রি হবে অ্যাঙ্গেলটা, তাই তো? এটাই বলেছে। এবার আমাকে ডিগ্রি বের করতে বলেছে। তো 100% ইকুয়াল টু কত কত ডিগ্রি? কত কত ডিগ্রি গো লিসা ভাট? 360. লিখে দিলাম এখানে। এবার কি করবো তাহলে? এখানে এখানে 1% লিখতে হবে, তাই তো? 1% ইকুয়াল টু কত? 360/100. 100। এবার 20%টা কি করবো? 360/100 into 20. 100 ইন্টু 20। এখানে 20টা লিখতে হবে। ঠিক লিখেছি তো আমি? এবার বলুন আপনি কি করবেন তাহলে?
এই জিরো কেটে দিলাম, এই জিরো কেটে দিলাম, হলো অ্যাঙ্গেল, হ্যাঁ বলুন 72। 72। খুব কঠিন না বের করা? হ্যাঁ এত কঠিন না জিনিস কি করে করতেন? তাই না সঞ্জীব নস্কর? রিনি মজুমদার আছে এখানে? হ্যাঁ স্যার, এত কঠিন জিনিস পারবেন? হ্যাঁ স্যার বুঝেছি, বাট প্র্যাকটিস স্যার করতে হবে। আচ্ছা আচ্ছা, তা আপনাদের নর্থ ইস্ট সেটও তো আছে কিছুদিন পরে। হ্যাঁ স্যার, 27th Feb। হ্যাঁ, তো এত এই যে ডিগ্রি বের করা এত কঠিন জিনিসটা পারবেন করতে যদি জিজ্ঞেস করা হয়? স্যার এখনো পর্যন্ত বুঝেছি, বাট আমার নিজে প্র্যাকটিস করতে হবে, যে আমার ক্লিয়ার হয়েছে না না, আচ্ছা আচ্ছা, সেলফ স্টাডিটা করতে তো হবে স্যার। তো বুঝতে পারলাম। তো যাই হোক, তো আজকের মতো আমি এখানে স্টপ করি পড়াশোনাটা আমাদের। থ্যাংক ইউ। এবার